গায়ে হলুদ ও স্নান। নিয়ম অনুযায়ী বরের বাড়িতে বরকে 3 বার হলুদ মাখানো হয়। প্রথমবার দধিমঙ্গলের সময় গালে এবং কপালে অল্প হলুদ ছুঁয়ে দেওয়া হয়। দ্বিতীয়বার বৃত্তি পুজোর পর কনের বাড়ি গায়ে হলুদ পাঠানোর আগে বরের মা বরের গায়ে হলুদ ছুঁয়ে দেয়। তৃতীয়বার হয় আসল গায়ে হলুদ অনুষ্ঠান। এই সময় বরের মা বরকে প্রথমে ভালো করে গায়ে হলুদ মাখায়, তারপর বাড়ির বাকি সদবা মহিলারা মিলে বরকে হলুদ মাখায়। কনের বাড়িতে কনেকে একবারই হলুদ মাখানো হয়। বরের বাড়ি থেকে আসা বরের গায়ে ছোঁয়ানো হলুদের সাথে কনের বাড়িতে হলুদ কোটার দিন যে হলুদ পাটা হয়েছিল সেই হলুদ পাটা মিশিয়ে সেই হলুদ প্রথমে কনের মা কনেকে মাখায়, তারপর বাড়ির বাকি সদবা মহিলারা মিলে কনেকে মাখায়। তবে এই হলুদ মাখানোর আগে বা গায়ে হলুদ স্নানের আগে আরো কিছু নিয়ম আছে যা বর এবং কনে উভয়ের বাড়িতে একই রকম ভাবে হয়। কি রকম? বর এবং কনে দুজনের বাড়িতেই যেখানে গায়ে হলুদ অনুষ্ঠান হবে সেখানে 4টে কলা গাছ পোতা হয় 4 কোণে। তাকে বলা হয় কলাতলা। এই কলাতলায় পাতা হয় পিঁড়ি। বর এবং কনে দুজনেই দুজনের নিজের নিজের বাড়িতেই পিঁড়ির ওপর দাঁড়ায়। সধবা মহিলারা মিলে তাদের মাথার উপর গামছা ধরে থাকে। এই সময় একজন নাপিত এসে বর এবং কনে দুজনেরই দুজনের বাড়িতে নখ ছুঁয়ে দেয়। এরপর গঙ্গা নিমন্ত্রণের সময় যে বরণডালা নিয়ে যাওয়া হয়েছিল সেই বরণডালাই গায়ে হলুদের সময় কাজে লাগে। বর বা কনেকে ঘিরে 5 বা 7 জন সধবা মহিলা 7 বার ঘোরে। একজনের হাতে থাকে বরণডালা, একজনের হাতে থাকে আমপল্লব দেওয়া কলসি যাতে করে গঙ্গা থেকে জল আনা হয়েছে স্নানের জন্য, একজনের হাতে থাকে শ্রী, একজনের হাতে থাকে বৃত্তি পুজোর পুতুল, আরেকজনের হাতে থাকে জল ভরা ঘটি। সে ঘোরার সময় ঘটি থেকে একটু একটু করে জল মাটিতে ফেলতে ফেলতে ঘোরে। 7 বার ঘোরা সম্পূর্ণ হলে বর বা কনের মা বর বা কনেকে প্রথমে পান পাতা, তারপর বরণ ডালা, শ্রী দিয়ে বরণ করে আশীর্বাদ করে, তারপর প্রদীপের তাপ নিয়ে তাদের বুকে দেয়, তারপর হলুদ ছুঁয়ে দেয় বর বা কনের মুখে। এরপর বর এবং কনে নিজের নিজের মায়েদের পা ছুঁয়ে প্রণাম করে। বরের বাড়িতে এই সময় ভীষণ আনন্দের পরিবেশ থাকলেও কনের বাড়িতে কনের মা বাবা কিন্তু এই সময় থেকেই একটু একটু করে কান্নায় ভেঙে পড়ে। তাদের ছোট থেকে একটু একটু শাসনে ভালোবাসায় বড় করা আদরের মেয়েকে বিদায় করার সময় যেন এগিয়ে এসেছে। বর এবং কনের মা উভয়কেই বর এবং কনেকে হলুদ ছোঁয়ানোর পর নিজের নিজের ঘরে ঢুকে যেতে হয়। তারা হলুদ খেলায় অংশগ্রহণ করতে পারে না। বলা হয় বরের মা বা কনের মাকে নাকি গায়ে হলুদের অনুষ্ঠান দেখতে নেই। তবে এই নিয়ম এখন কতটা প্রযোজ্য সেটা আমার জানা নেই। এরপর বাকি সধবা মহিলারাও বরণ করে বর এবং কনেকে হলুদ মাখায়। তারপর শুরু হয় হলুদ খেলা। ভাই বোন বন্ধু বান্ধব পরিবারের সবাই মিলে দারুণ মজা হয় এই সময়। এরপর বর বা কনের মা বাদে বাকি সধবা মহিলারা মিলে গঙ্গা থেকে আনা জল দিয়ে বর বা কনেকে স্নান করিয়ে দেন। কিন্তু এই স্নানের পর সেই দিন আর আলাদাভাবে স্নান করতে নেই। যে পোশাক পরে গায়ে হলুদ স্নান হলো সেই পোশাক আলাদা করে সরিয়ে বা লুকিয়ে রাখতে হয় যাতে কারোর কুনজর না পড়ে। তাই এই দিন এই পোশাক না মেলাই ভালো। বিয়ে সম্পূর্ণ হওয়ার পর এই পোশাক 1 বছর ধরে যত্ন করে গুছিয়ে তুলে রাখতে হয়। এরপর কনেকে বরের বাড়ি থেকে আসা হলুদের শাড়ি সায়া ব্লাউজ পরতে হয়, আর বর নিজের বাড়িতেই নতুন পোশাক পরে। বরের পোশাক কিন্তু কনের বাড়ি থেকে আসে না। বর ও কনের সাজ। বিয়ের লগ্ন কখন সেই অনুযায়ী বর এবং কনে ওয়েডিং ভেন্যুতে পৌঁছানোর জন্য সাজগোজ করতে বসে। কনের সাজতে যেহেতু একটু বেশি সময় লাগে সেই জন্য মেকআপ আর্টিস্টকে প্রথম থেকেই জিজ্ঞেস করে নেবে যে তার সাজাতে কতক্ষণ সময় লাগবে। আমার ক্ষেত্রে কিন্তু এই মেকআপ আর্টিস্ট বড়ই ব্লান্ডার করেছিল। আমি ঠিক সময় মতন পৌঁছাতে পারিনি ওয়েডিং ভেন্যুতে, দেরি হয়ে গেছিল আমার। তোমরা এই বিষয়টা খেয়াল রেখো কেমন? গ্রুমরাও এখন মেন্স সালো থেকে নিজেদেরকে সুন্দরভাবে সাজিয়ে তোলে তার জীবনের এই স্পেশাল দিনটার জন্য। বাট ট্রাই করো সালোতে আগে থেকে বলে রাখতে, তাহলে সঠিক সময় রেডি হয়ে যেতে পারবে। বর বেরোনো এবং বরদান। কনের যখন সাজ চলছে বরকে তখন একটু আগেই প্রস্তুত হয়ে নিতে হয়, কারণ কনের বাড়ি থেকে লোক আসে সাজানো গাড়ি করে তাদের হবু জামাইকে নিয়ে যাওয়ার জন্য। এই সময় কনের বাড়ির লোকেদের সাথে একজন মহিলা এলে খুব ভালো হয়, তিনি রিচুয়ালস গুলো বলে হেল্প করতে পারবেন। কনের বাড়ির লোকেরা তাদের সাথে নিয়ে আসেন পান, মিষ্টি আর দই, সাথে বরের মাকে উপহার দেওয়ার জন্য নতুন শাড়ি। বর বিয়ের জন্য প্রস্তুত হওয়ার পর বরকে বরণডালা এবং পান পাতা দিয়ে আশীর্বাদ করেন বরের মা। বরণডালা কিভাবে সাজাবে সেটা আমি এই সিরিজেরই 3 নম্বর এপিসোডে বলেছি। তারপর দুধ দিয়ে বরের হাত ধুয়ে দেন বরের মা। এরপর বরকে তার মায়ের কোলে বসানো হয়। এরপর কনের বাড়ির লোকেরা বরকে পান পাতা দিয়ে বরণ করে বরের মাকে নতুন শাড়ি উপহার দিয়ে বরকে তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য অনুমতি চান। এরপর বর বাবা মা এবং বাড়ির বাকি গুরুজনদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়েন বিয়ের উদ্দেশ্যে কনের বাড়ির লোকেদের সাথে। বরের গাড়ি যা কনের বাড়ি থেকে সাজিয়ে পাঠানো হয়েছে বরের জন্য, সেই গাড়ির সামনের চাকার সামনে
সামনে নারকেল ফাটানো হয়, আর সেই নারকেলের জল গাড়ির চাকা গড়ালে গাড়ির পিছনের চাকায় দেওয়া হয়, সাথে পিছনের চাকায় ছোট ঘট করেও জল দেওয়া হয়। বরের যাত্রা শুভ হোক এই মঙ্গল কামনায় এমনটা করা হয়। বরকর্তা, নিতবর এবং বরযাত্রী, যেই গাড়ি করে কনের বাড়ির লোকেরা বরকে নিতে আসে সেই গাড়িতে বরের সাথেই থাকে নিতবর। নিতবর বরের নিজের ভাই হতে পারে বা মামাতো, জ্যাঠতো, খুড়তো, পিস্ততো, যে কোনো রকম ভাই হতে পারে, ভাগ্নে বা ভাইপোও হতে পারে। আর সঙ্গে যায় বরকর্তা। বরকর্তা জেনারেলি বরের বাবাই হয়ে থাকে, কিন্তু বাবার অনুপস্থিতিতে বরের অন্য গুরুজন, পিতৃস্থানীয় যে কেউ যেতে পারে। বাকি বরযাত্রীদের জন্য বরের বাড়ির তরফ থেকে আলাদা গাড়ির ব্যবস্থা করা হয়। বর এবং কনের হাতে কি কি থাকে? এদেশীয় বা ঘটি হলে কনের হাতে থাকে কাজললতা, আর বাঙাল হলে কনের হাতে থাকে গাছকৌটো। বর ঘটি বা এদেশীয় হলে বরের হাতে থাকে জাতি, এবং বাঙাল হলে বরের হাতে থাকে দর্পণ। বরবরণ, বর এবং বরযাত্রী ওয়েডিং ভেন্যুতে পৌঁছানোর সময় হয়ে এলে কনের মা সহ আরো 5 বা 7 জন সধবা মহিলা এবং কনে কর্তা বা কনের বাবা, যিনি কনে কর্তা হয়েছেন আর কি, তারা সবাই মিলে ওয়েডিং ভেন্যুর সামনে অপেক্ষা করে থাকেন। বরের গাড়ি ওয়েডিং ভেন্যুতে পৌঁছানোর পর বরকে গাড়ি থেকে মাটিতে নেমে এক স্টেপও না এগিয়ে সেখানেই গাড়ির দরজার সামনে দাঁড়িয়ে থাকতে হয়। কনের মা বরকে বরণ ডালা দিয়ে বরণ করে জল মিষ্টি খাওয়ান। এই সময় বাকি সধবা মহিলারা মিলে তাকে ছুঁয়ে থাকেন। এরপর কনের বাবা বা কনে কর্তা, কনের মা এবং কনের বাড়ির লোকজনরা মিলে বর এবং বরযাত্রীদেরকে সাদর আমন্ত্রণ জানিয়ে ওয়েডিং ভেন্যুর ভিতরে নিয়ে যান, যেখানে বর এবং বরযাত্রীদের বসবার সুবন্দোবস্ত করা হয়েছে। মণ্ডপ সজ্জা, যেহেতু বিয়ে জেনারেলি মেয়ের বাড়ির তরফে হয়, তাই বিয়ের জন্য যে ওয়েডিং ভেন্যু থাকে সেখানে বরের বসার আলাদা সেটআপ করতে হয়, কনের বসার আলাদা সেটআপ করতে হয়, আর বিয়ে যেখানে হবে মানে ছাদনাতলা, তারও আলাদা সেটআপ করতে হয়। বিয়ে দেখতে সবাই ভালোবাসে, তাই ছাদনাতলার আশেপাশে যাতে গেস্টদের বসার যথেষ্ট জায়গা থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস ছোট মনে হতে পারে, কিন্তু এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হলো বিয়েতে তো যোগ্য হবেই, তাই সেখানে আগে দেখে নেবে যে বিয়ের ছাদনাতলার প্লেসটা যেখানে বিয়ের যোগ্য হবে সেটা যাতে এয়ার ফ্রেন্ডলি হয়, মানে চাইলে যাতে সেখানে যে স্লাইডিং জানলাগুলো আছে সেগুলো খুলে দেওয়া যায়। তা না হলে যত বড়ই হলঘর হোক না কেন, যজ্ঞের আগুনের ধোঁয়া যখন বেরোবে না তখন কোনো গেস্ট আর সেখানে বসে থাকতে পারবে না, তখন ছাদনাতলায় এত সুন্দর আয়োজন করাটাই বেকার হয়ে যাবে। আর বিয়ে দেখতে না পারার জন্য অনেকেরই মন খারাপ হবে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, এই বিষয়টা খুব ছোট মনে হচ্ছে তোমাদের কাছে, কিন্তু এটা সত্যিই ভীষণ ইম্পর্টেন্ট, তাই প্লিজ মাথায় রেখো। এছাড়া স্টার্টার ফুড কাউন্টারের জন্য আলাদা সেটআপ করতে হবে, রান্না করার জন্য একটা প্লেস রাখতে হবে, আবার বুফে করতে চাইলে তার আলাদা সেটআপ হবে, আর বসে খাওয়ার ব্যবস্থা করতে চাইলে তার আলাদা সেটআপ হবে। আরো একটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রেখো, বিয়েতে নানা বয়সের মানুষজন উপস্থিত থাকে, তাই হঠাৎ কেউ অসুস্থতা বোধ করলে তার জন্য একটা হসপিটালিটি রুম বা তার আরাম করার মতন ব্যবস্থা রাখতে হবে। বর এবং বরযাত্রীরা যেখানে বসবেন সেইখানে কনে কর্তা কনের বাড়ির লোকজনদের সাথে তাদের আলাপ করিয়ে দেবেন, আর কনে যেখানে বসে সেখানে বর কর্তা বরযাত্রীদের সাথে কনেকে আলাপ করিয়ে দেবেন। এরপর যদি বিয়ের আগে আলাদাভাবে এঙ্গেজমেন্ট বা আশীর্বাদ অনুষ্ঠান না হয়ে গিয়ে থাকে, তাহলে বর এবং কনেকে আলাদা আলাদাভাবে ওয়েডিং ভেন্যুতেই আশীর্বাদ করা হয়। অনেক বাড়িতে এই সময় রেজিস্ট্রিও করানো হয়। আশীর্বাদ পর্ব এবং রেজিস্ট্রি কিভাবে করা হয় সেটাও আমি ডিটেলসে এই সিরিজেরই সেকেন্ড এপিসোডে আলোচনা করেছি, আমি আই বাটনে লিংক দিলাম, একটু প্লিজ দেখে নিও। আর এর সাথে সাথেই শেষ হয় প্রি ওয়েডিং রিচুয়াল, আর শুরু হয় মেন ওয়েডিং রিচুয়াল, যার জন্য আমরা সবাই ওয়েট করে বসে আছি। চলো তাহলে দেখে নিই মেন ওয়েডিং রিচুয়ালসে কি কি রিচুয়ালস রয়েছে।